বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কিনা, অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন কিনা, মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা। এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না, কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে, অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয় সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি, এবং আমরা মনে করি যে এটা আপনার যথাসময়ে সেটা অনুষ্ঠিত হবে। অন্যদিকে তারেক রহমান সাহেব আমাদের দলের হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন, এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান, সেটা উনি করতে পারবেন যে কটা তিনি করতে চান। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন, বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের, মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে, কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে, আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন, না দিতে চাইলেও আমরা দিব, মানে আমরা এটা নিতে পারবো। আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না, এটা বিএনপির বোঝা উচিত। এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল, কিন্তু ইউনূস ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক। কাজে আমি সাবধান করে দিচ্ছি, এই বিএনপি জামাত যথেষ্ট হয়ে গেছে, কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসছে আরও টাকা বানাবে, কিন্তু এত মানুষের জীবন নেবে কেন? এভাবে মানুষের উপর হামলা করবে কেন? একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে। আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায়, যেগুলি সব আওয়ামী লীগ করে। তার তো টাকা আছে, সে বাংলাদেশের টাকা চুরি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে, এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটিতে দেখায়, সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে। অথচ সেই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই, এসব ইউনূসের সেই নিজের করার, এটা তার পরিকল্পিত, এবং কিন্তু দোষগুলি সব আমাদের। আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি, অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো বিচার নাই, কোনো নালিশ নেই, কেউ কিছু করতে পারবে না। এটাই হচ্ছে তার নিয়ম। বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাদখানা হয়ে গেছে। যখনই যেখানে সব, এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা, লুটপাট আর নির্যাতন না হচ্ছে। দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে, আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে। বিএনপি কি ভেবেছে সেটা আমি জানি না, তারা মনে হয় সাপের 5 পা দেখে ফেলেছে নাকি। ওরা যে লাফাচ্ছে আর এরকম একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে, সাথে জামাত তো আছেই, তাদের তো খুন খারাপই। তো এরপরে তাদের ভবিষ্যৎ কি, সেটাই আমার প্রশ্ন। ওকে, গত 15 বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা, যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন, দুর্নীতি, তারপরে নানা ধরনের নানা কারণে, কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে 20 বছর আগে 21 আগস্টে গ্রেনেড হামলা, বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া, এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে। এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইড আপনি একটু দেখেন, যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা, অর্থাৎ হচ্ছে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র, আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া, এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই। যে দুটি আপনার 21 আগস্টের যে ঘটনা, এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক রহমান সাহেবকে জড়িত করা, এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই, বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত, এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 21 আগস্টের মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি ওয়াজ আওয়ামী লীগ, কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে, এটা 1 নম্বর। আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত,
আপনি তো একসময় বিচার বিভাগের মানুষ ছিলেন, দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে 4টা আপনার আইও চেঞ্জ করার পরে। সর্বশেষ যে আইও নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী লীগ দলীয় ভুক্ত কাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের মানে নির্দেশে সে এই চার্জশিটটা করেছে, যেটা কোনো সম্পর্ক নেই। অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল ভদ্রকের নাম আমি বলে যাচ্ছি, মৌলানা মুফতি মোহাম্মদ, তিনি তাকে দিয়ে 164 দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করে নিয়েছিল। পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন, বলেছেন যে এটা আমার কাছে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে। এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা, কোথায় চলে গিয়েছিল সবকিছু। এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট। তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, যার ফলে এই বিষয়গুলো আসে। আপনারা পলিটিক্যালি জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, আমি বলি শেষ করি প্লিজ, ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল। সেটা করছেন না, করছেন যে বিএনপি কিন্তু সব করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে ওকে, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই। কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা 21 আগস্টের গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম, যে জজ মিয়া একটা বানানো হতে পারে। আমি ধরে নিচ্ছি সেটা আপনারা মনে করছে যে ভুল, আমিও ভুল ধরে নিচ্ছি, কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে, সেটা তো করেনি। আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে 4বার তার আয়ু চেঞ্জ করা হয়েছে, কখনোই তুলে ধরবেন না যে কার আসামকে দেওয়া হয়েছে যে আমাদেরকে নমিনেশন চেয়েছিল, অবশ্যই তুলে ধরবেন। কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। তো দিজ আর দ্য এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে, আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইজডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান আশকতা পাশকতা যুক্ত হয়। আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালের সরকার বললেন, এবার অন্তর্বর্তীকালীন সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয়? কারণ আমরা দেখি যে প্রশ্নই উঠতে পারে না, প্রশ্নই উঠতে পারে না। আমরা দেখেছি এবারকার অন্তর্বর্তী সরকারের যে আগমন, এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন, একটা আপনার অভ্যুত্থানের ফলে। এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায়? আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে এবং সেখান থেকে এসেছে they want to get rid of this fascist government, Hasina government, the murderer। তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুঁসে ওঠে। আপনি চিন্তা করে দেখেন, আপনি তো দেশে ছিলেন না, সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু, নারী, বৃদ্ধ কেউ ঘরে ছিল না, সব বেরিয়ে পড়েছিল। কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার হাতে প্রায় শত শত হাজার হাজার ছেলেমেয়েরা নিহত হয়েছে, হত্যা করেছে। না, দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে, আমাদের লোকজন। এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত, যারা আমরা দেশকে ভালোবাসি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা। আমরা ফ্যাসিস্টদের যে বয়ান, যে বক্তব্য,
সেই বক্তব্য যেন ফিরে না যায়। না, অবশ্যই। আপনি যে প্রশ্নগুলো আনলেন এর সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টদের বক্তব্য। ওকে, আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত 15 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে। আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি, আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন। আমি এই সময়কার কথায় আসি। এইবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে, বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে, সেটি হতো না? আবার অন্যভাবে প্রশ্ন করলে, যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না, সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দুটো জিনিস। একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপির নেতৃত্বে হলে অনেক ভালো হতো, বিএনপির নেতৃত্বে হয়নি এই কথাটা বলছেন কেন? বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে। এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে 2 মাস হলো, তার আগে তো আমরা মাঠে, এবং আমরাই আপনার মারেছি, আমরা জেলে গেছি, আমাদের 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের 700-এর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে, এই জায়গায় সহ। এইটাতে আমরা আমাদের 15 বছর ধরে এটা চলছে, এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে। এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন, তারপরে সেই হত্যা, পরে সাথে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে। উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম। আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন, আমার বক্তব্যগুলো দেখুন। আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন, এবং ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম। আমরা এখানে বিভক্তি আনতে চাই না। আমরা এখানে মনে করি এটা বিভক্তি না। আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া। জি জি, প্লিজ প্লিজ। এটা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই। এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝবুঝি হওয়া, সমঝোতার অভাব হওয়া, এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না। না, এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন, আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি, সরাসরি দেখেছি, বক্তব্য দেখেছি। আমার প্রশ্ন, আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই, তাই তো? মানে এটার মধ্যে এই জায়গাটাতে আপনি যাচ্ছেন কেন? আমরা তো লিডারশিপ, এখানকার লিডারশিপটা আমরা ক্লেম করিনি। আমরা ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপটা আমরা দিয়েছি, ক্লেম করিনি তো। ওটা যাচ্ছেন কেন? আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে, যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি, কিকটা করেছে ছাত্ররা। ওকে, সেটা বারবার বলেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোলের সামনে নিয়ে এসেছি আমরা, তারা কিক করেছে, সেভাবে ফ্যাসিস্টদের কাছে। দ্যাটস দ্য পয়েন্ট।